আসসালামু আলাইকুম। আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিসের ইন্ট্রোডাকশন নিয়ে আজকে সেশনটা করব। 30 মিনিটস থেকে 45 মিনিটস শুনলেও অনেকখানি অনেক কিছু আলোচনা হবে। তো আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব এখন। সেই স্লাইড ধরে আগাইতে পারলে সুবিধা হবে, আমার জন্য কথা বলতে সুবিধা হবে। স্লাইড আমি এটা শেয়ার করে দেব। নট অনলি স্লাইড, আমি আপনাদের জন্য একটা ডকুমেন্টও করেছি যেখানে ডিটেইল আছে, সেই ডকুমেন্টটাও শেয়ার করব। ডকুমেন্টটা আমি আপনাকে দেখাই, এই যে এটা, হ্যাঁ, ম্যালওয়্যার অ্যানালাইসিস মেইন ডক। এটা একটু ডাউনলোড করে নিই, ডকুমেন্টটা ওপেন করি। এখানে মূলত আমি চ্যাট জিপিটি থেকে মানে বেশ কিছু জিনিস নিয়েছি চ্যাট জিপিটি থেকে, যাতে আমার বলতে সহজ হয়। শুধু শুধু তাই না, চ্যাট জিপিটির সাথে সাথে কোন সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করব সেই ইনফরমেশন গুলো আছে ফাঁকে ফুঁকে। তারপরে কোনো একটা বই থেকে দেখেন আমি নিয়ে আসছি, মানে যতটুকু আর কি একটা অর্গানাইজ করা যায়। এটার পাশাপাশি তো আপনি নিজেও করবেন, আমি জাস্ট আপনাকে মানে শুরুটা করিয়ে দেবো আর কি। প্রায় দেখেন 25 পৃষ্ঠার ডকুমেন্ট, এই 25 পৃষ্ঠা হজম করতে তাও 1 মাস লাগবে। হ্যাঁ, মানে একটা ম্যালওয়্যার অ্যানালিসিস নিয়ে 4 মাস 6 মাস মানে কাটিয়ে দেওয়া যায়, পড়া সম্ভব আর কি। খুব ডিপ লেভেলে যেতে হলে তো আরো 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 অনেক বেশি সময় দিতে হবে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে খুব ডিপ লেভেলে যাওয়া না, কারণ অ্যাজ এ এন্ট্রি লেভেল জব অথবা অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট আপনার মোটামুটি একটা সলিড ইন্ট্রো থাকলেই হয়, একটা সলিড গ্রাউন্ড থাকলেই হয়। তারপরে আসলে কাজ করতে করতেই এক্সপিরিয়েন্স বাড়ে, কাজ করতে করতেই বোঝা যায় যে কোন ম্যালওয়্যারকে কেমনে হ্যান্ডেল করতে হবে। তারপরে অফিস এনভায়রনমেন্টও একটা ব্যাপার, যে আমি আমার অফিসে কোন টুলটা ইউজ করা হচ্ছে, আমার অফিসে আদৌ কি কোনো ম্যালওয়্যার অ্যানালাইসিসের প্র্যাকটিস আছে কিনা, এই সব কিছুরই আসলে ডিপেন্ড করছে। এটা ওভারঅল আর কি বললাম। আচ্ছা, তাহলে প্রথমতই তাহাজ্জুদ সাহেব, আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমরা কি ম্যালওয়্যার কোথায় আসলে করব, কোথায় প্র্যাকটিস করব, কোথায় কি করব, তো এটার আনসার দিয়ে শুরু করি। এটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার অর্গানাইজেশনে ম্যালওয়্যার আদৌ অ্যানালাইসিস করে কিনা, এবং করলে আপনি হলে কিভাবে করতেন। প্রথমত হচ্ছে একটা আইসোলেটেড মেশিন থাকতে হবে, আইসোলেটেড একটা মেশিন থাকবে যেটা ম্যালওয়্যার অ্যানালাইসিসের জন্যই একদম ডেডিকেটেড থাকতে হবে। এবং সেটা ইন্টারনেট থেকে, যখন আমি অ্যানালাইসিসটা করব, ডেফিনেটলি ইন্টারনেট থেকে কি কি করতে হবে, ডিসকানেক্ট করে দিতে হবে। এবং আচ্ছা, ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করলে একটা ম্যালওয়্যার কিন্তু ইন্টারনেটে যেতে চায়, তাই না? ইন্টারনেটে কোনো একটা রিমোট সাইটে কানেক্ট করতে চায়, কানেক্ট করে আবার ডাউনলোড করতে চায়। তো তখন আসলে আমরা কিভাবে ইন্টারনেটের সিমুলেশনটা দিব, আমি কিভাবে ওই মেশিনে সেই ম্যালওয়্যারটাকে ট্রিক করার জন্য একটা ইন্টারনেট মানে ডিএনএস সেটিংস এস্টাবলিশ করব, সেটাও আমি জানাবো। ওকে, তারপরে ধরেন আপনার সেই কম্পিউটারটা যেখানে ম্যালওয়্যার অ্যানালাইসিস হবে, একটু ছবি আঁকাউকি করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার জন্য। ধরেন এটা তো আপনার পিসি, মানে ম্যালওয়্যারের জন্য আলাদা একটা পিসি। এমন হতে পারে যে এইটা আপনার একটা কর্পোরেট নেটওয়ার্ক তো অনেক স্টাইলে থাকে, রাইট? একটা বিভিন্ন রকমের সাবনেট থাকে না, মানে ধরেন 10.0.2.3, এটা একটা সাবনেট। এইখানে হচ্ছে আপনার কর্পোরেট যত রকমের এমপ্লয়ি আছে, 2.3. সামথিং 3.2 বা 3.1 2 3 4, এটা হচ্ছে এইচআর এর জন্য, কথার কথা। তো এমন একটা সাবনেট যেটা আলাদা করে ফেলতে পারেন, সেই আলাদা সাবনেটে এই কম্পিউটারটা থাকতে পারে। এমন হতে পারে যে কর্পোরেট নেটওয়ার্কের সাথেই থাকবে না, এটা একদম আলাদা একটা নেটওয়ার্কের সাথে থাকবে, আলাদা একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের সাথে আবার এইটার সম্পর্ক নাই, বুঝছেন তো? এটা আলাদা ভিলেনে থাকতে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনার অর্গানাইজেশনে নেটওয়ার্কিং কিভাবে আসলে আসছে, আমি তো জানি না। তবে আপনি আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন যে দেখো, আমি একটা ম্যালওয়্যার অ্যানালাইসিসের একটা বক্স আমি বানাতে চাচ্ছি, তুমি এটা আমাকে আলাদা একটা ভিলেন করে দাও তো, যেখানে কর্পোরেট নেটওয়ার্কের সাথে থাকবে না। ধরতে পারতেছেন ব্যাপারটা? আপনার নিজেরই যে বোঝা লাগবে, আপনি তো নেটওয়ার্ক হয়তো এক্সপার্ট না, তো তখন আসলে এক্সপার্ট কাউকে ধরে নিয়ে আসতে হবে যে আমি একটা করতে চাচ্ছি, এটা কি করলে ভালো হয় বলো তো, মানে কি করলে এটা কর্পোরেট নেটওয়ার্কের সাথে অ্যাটাচ থাকে না, তুমি এটা আমাকে বুদ্ধি দাও। তখন ও আপনাকে আলাদা একটা ভিলেন করে দিতে পারে,
আলাদা একটা আইপি অ্যালোকেট করে দিতে পারে, যেটা কর্পোরেট নেটওয়ার্কের সাথে না। বুঝতে পারছেন? কর্পোরেট নেটওয়ার্কের সাথে না, হয়তো বা 10.0.4 এরকম একটা আইপি দিয়ে দিয়ে দিল, অথবা 192.168 সামথিং একটা আইপি আপনার এটার সাথে অ্যালোকেট করে দিল এই মেশিনটার সাথে। ঠিক আছে? এখন আমি কেমনে করি, বা আমরা আমাদের অর্গানাইজেশনে কেমনে করি? আমাদের অর্গানাইজেশনে আমি একটা ভিএমওয়্যার, ওই যে ভিএসএক্স আছে না, ওইখানের একটা মেশিন নিয়ে নিয়েছি, আলাদা একটা আইপি আমাকে ডেডিকেট করে দিছে। ওইখানে একটা ভিএমওয়্যার সেট করে ওখানে একটা লিনাক্স বক্স, কালি লিনাক্স বক্স আমি ইনস্টল করেছি। আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিসটা ওই জায়গাতে যদি করতে হয় তাহলে করি আর কি, বুঝছেন? যদি করতে হয় তাহলে করি, কিন্তু আমাদের আসলে খুব রুট লেভেলের ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে হয় না। এখন আপনি বলতে পারেন কেন হয় না? বিকজ আমরা ডিফেন্ডার যখন ইউজ করি, মাইক্রোসফট ডিফেন্ডার, এইটার ভিতরে এত সুন্দর করে সবকিছু মানে খুব দ্রুত ক্যাপচার করতে পারি, প্রসেস ট্রি দেখা যায়, এভরিথিং দেখা যায়, বুঝছেন? আমি দেখাবো আপনাদের সময় করে। যার জন্য যে ম্যানুয়াল অ্যানালাইসিস করাই লাগে তা কিন্তু না। আমি সক অ্যানালিস্ট হিসেবে যখন ছিলাম সিজিআই তে, তখন আমাদের পেন টেস্টিং অ্যাক্টিভিটিস হয়েছিল, বুঝছেন? তো ওই পেন টেস্ট অ্যাক্টিভিটি করতে গিয়ে ওরা তো তখন ধরেন মেটাস্প্লয়েট দিয়ে বিভিন্ন রকমের পেলোড দিয়ে ট্রাই করেছে, বা বিভিন্ন ধরনের পেলোড ডিপ্লয় করেছে। তখন আমরা ওই পেলোড গুলো মানে ক্যাপচার করে সেটাকে ডিসাইফার করার জন্য কিছু ম্যানুয়াল হান্টিং করেছিলাম, ম্যালওয়্যার অ্যানালাইসিস করেছিলাম তখন। তো তখন আসলে ওই যে ম্যানুয়ালের যে জ্ঞানটা ওইটা কাজে লাগছিল, বুঝছেন? তার মানে কি, আমাদের বেসিক ওই যে বললাম একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনি অটোমেশনেও এক্সপার্ট হলেন, আর ম্যানুয়ালি করার একটা দখল থাকলো আর কি। তাহলে আপনি আনসার পেয়েছেন তো না, যে আমরা কিভাবে ট্রিট করব? জি। এবং আপনি যখন একটা মেশিনে ম্যালওয়্যার পেয়েছেন, ওইটাকে আপনি আগে কালেক্ট করে নিয়ে আসবেন। আপনি কখনোই আমরা ইউজারের পিসিতে কি কিছু করব না, তাই না? সেই সুযোগও তো নাই। আপনার ম্যালওয়্যার যদি একটা পিসিতে এফেক্টেড হয়ে যায়, তো সাথে সাথে আমাদের কি করতে হয়, মানে আপনি সাথে সাথে কি করবেন? ম্যালওয়্যারটা যদি আসলে খুবই ডিস্ট্রাকটিভ টাইপের কিছু হয়, ধরেন কথার কথা যে র্যানসমওয়্যারের মতো কিছু একটা মনে হচ্ছে আপনার, সাথে সাথে আপনাকে এটাকে কি করতে হবে? হ্যালো। যাই হোক, মাঝখানে আপনারা গল্প করলেন একটু, গুড। আচ্ছা, তো কোন পর্যন্ত বলেছিলাম? আমি যেটা বলেছিলাম যে মানে আমরা কিভাবে করি বা হ্যাঁ, আপনি জি জি, করতেছে। নেটওয়ার্ক। হ্যাঁ, আমি একটু ছবি আঁকি আবার। তো যেটা বলছিলাম যে একটা একটা পিসিতে যখন এফেক্টেড হয়, আপনি ভুলেও তো ওই জায়গাটাতে ম্যালওয়্যার অ্যানালাইসিস করবেন না। আপনার এই পিসি থেকে অন্য পিসিতে বা অন্য কর্পোরেট পিসিতেও কিন্তু কি হতে পারে, স্প্রেড হতে পারে না একটা ম্যালওয়্যার? তাহলে আমরা যেটা করি, একটা কনসেপ্ট আছে, স্টপ দ্য ব্লিডিং ফার্স্ট। মানে যদি খুব খারাপ কিছু আপনি মনে করেন যেটার মধ্যে হতে যাচ্ছে বা হইছে, আপনি সাথে সাথে এটাকে নেটওয়ার্ক থেকে কি করে দেবেন? ডিসকানেক্ট করে দিতে হবে, তাই না? অ্যাজ এ সিকিউরিটি জি। অ্যানালিস্ট। তো ডিসকানেক্ট আসলে আপনারা করেন কিভাবে আপনাদের পিসিতে, তাজাদ? আপনাদের নেটওয়ার্কে করেন কি, করতে হয়েছে কোনোদিন? ডিসকানেক্ট করতে হয়েছে, তখন আমরা আমাদের তো আপনার ওই ই আছে, ভিলেন আছে, তো আমরা হ্যাঁ, তখন ওই নির্দিষ্ট ভিলেনটা ই করে দিই।
নির্দিষ্ট ভিলেনটাকে ডিঅ্যাক্টিভেট করে জি দেন। ডিরেক্ট তো করে দিই। ভিলেনটাকে ডিঅ্যাক্টিভেট করেন কি দিয়ে করেন, কিভাবে করেন? আমরা সুইচে ঢুকি, সুইচ থেকে। সুইচে সফটওয়্যার দিয়ে সেই পোর্টটা ডিসেবল করে দেন বা কিছু একটা হ্যাঁ করেন? হ্যাঁ, আমরা ইসের থেকে আপনার মানে ওই সুইচ থেকেই, হ্যাঁ, এসএসএস করে ঢুকে হুম। আপনার ধরেন আমাদের আবার হচ্ছে আপনার মানে সেগমেন্টেশনটা হচ্ছিল প্রত্যেক ফ্লোর ওয়াইজ, ঠিক আছে, মানে এক ফ্লোরে সমস্যা অন্য ফ্লোরে যায় না আর কি। সেজন্য ওই ফ্লোরের সুইচটা বন্ধ করে দিলে, পর্টগুলো বন্ধ শাটডাউন করে দিলে আপনার আর তো হচ্ছে না, আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। তাহলে এই থেকে ট্রাফিক আর। এই থেকে আমরা জানতে পারলাম যে এই ব্যাপারটা সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আমাদের জানতে হবে যে কিভাবে ডিসকানেক্ট করতে হয়। তো এটা সাধারণত অনেক সময় সফটওয়্যার দিয়ে করা যায়, এটা হচ্ছে সুইচ থেকে করতে হতে পারে, এটা ভিলেন যে ম্যানেজ করতেছে সেই টিমের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে, তাই নয় কি? জি। হ্যাঁ, তো তার মানে আমাদের কনসেপ্টটা জানতেই হবে যে এটা কেমনে করে, একটা সিকিউরিটি অ্যানালিস্টকে এটা জানতে হবে। তো আমরা কিভাবে করি? তো আমরা যেভাবে করি যে ডিফেন্ডারে, মাইক্রোসফট ডিফেন্ডারে কিন্তু কোয়ারেন্টাইন করার একটা মানে অপশনই আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? আমি ইয়েস, যদি হ্যাঁ। আপনাদেরকে চট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান, বের হয়ে যায়। দেখেন, আমরা যেহেতু একটা এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার ইউজ করি, ডিফেন্ডার মাইক্রোসফট কন্টেইনমেন্ট, দেখি আমরা ছবিতে পাই কিনা, ইমেজেসে গিয়ে। আমি আপনাদেরকে দেখাইলে ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না, অফিসের জিনিস, বাট ছবি থেকে বুঝতে পারবেন। আমাদের দেখি তো, এটাই কেনার জন্য একটা চেষ্টা চলতেছে, ডিফেন্ডার। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কোনো একটা যদি ধরেন এইখানে আপনি অ্যালার্ট পাইলেন, কোনো একটা অ্যালার্ট ধরা পড়ছে, তারপরে আপনি সেইখানে ক্লিক করে ওই মেশিনটা দেখছেন সব ঢেকে রাখছে, হ্যাঁ। মানে এটা রিয়েল এনভায়রনমেন্ট থেকে নেওয়া, আইপি তারপর ডিভাইস। তো আমরা কিন্তু এটা ইউজ করি, ডিফেন্ডার অ্যাজ এন এন্ড পয়েন্ট প্রোটেকশন সিস্টেম ইউজ করি মাইক্রোসফটের। আমাদের প্রায় 4000-এর উপরে মানে পিসি কানেক্টেড এই ডিফেন্ডারের সাথে, অর্থাৎ এজেন্ট গুলো আর কি ইনস্টল করা আছে, আমরা ইনফরমেশন গুলো পেয়ে যাই। তো সামহাও কোনো অ্যালার্ট, একটা জঘন্য অ্যালার্ট পাইলেন আর কি আপনি, কথার কথা, তো সাথে সাথে সেখানে গিয়ে এই দেখেন কন্টেইন ডিভাইস, রাইট? এই কন্টেইন ডিভাইস হইলে আপনার খুব কন্ট্রোল থাকলো আর কি, ডিভাইসটাকে কন্ট্রোল করলেন, কন্টেইন করলাম, তারপরে ম্যালওয়্যারটা কালেক্ট করলাম, আর একটু অ্যানালাইসিস করলাম যে কি হলো, কোন আইপির সাথে কানেক্ট হচ্ছে, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরে আমি আবার এটাকে কি করে দিলাম, নেটওয়ার্কে দিয়ে দিলাম। তো আপনি কি চট করে কন্টেইন করতে পারেন? না, পারি না। ওই যে বলছিলাম ইনসিডেন্ট রেসপন্স প্রসেস, যে আগে আপনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা এই ডিভাইসটা কার, এই ডিভাইসটা কতটুকু ইম্পর্টেন্স, এটা কি প্লাটিনাম ডিভাইস না গোল্ড ডিভাইস না সিলভার ডিভাইস, এই টাইপের, কে ইউজ করতেছে সেটাও ইম্পর্টেন্ট। তো ধরেন কথার কথা সি লেভেলের কেউ ম্যানেজার, তো তাকে জানাতে হবে না, সাথে সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে এন্ড ইউজারকে, বলতে হবে যে দেখো তোমার এখানে একটা সর্ট অফ আমরা ম্যালওয়্যার অ্যাক্টিভিটিস পাচ্ছি, আমি এটাকে কন্টেইন করব, তুমি ঘাবড়াইও না, আমরা 30 মিনিট থেকে 1 আওয়ার সময় নেব, অ্যানালাইসিস করে আমরা এটাকে আবার নেটওয়ার্কে অনবোর্ড করে দিব। হ্যাঁ, নেটওয়ার্কে অনবোর্ড করে দেব, মানে এইভাবে আসলে করতে হয়। হ্যাঁ, চট করেই যে আপনি কন্টেন্ট করবেন, অলওয়েজ কমিউনিকেশনটা রাখতেই হবে। তাহলে কন্টেন্ট প্রসেসটা আমরা জানলাম। তো এখন আপনার এই ডিভাইসটা নাই, মানে সরি এই সলিউশনটা নাই, তো না থাকলে কি হবে, ওই যে বললাম, না থাকলে কে করে, কেমনে করে, সেই প্রসেসটা অবশ্যই আমাদের জানতে হবে। এবং ওইটার যে রেসপন্সিবল পার্সন তার ফোন নাম্বার গুলো কোন সময় অ্যাভেলেবল থাকে, সেই টিমটার মানে অনেক সময় টাইম চার্টও থাকে, হ্যাঁ, মানে কার কি আপনার উইকলি কে কোন শিফটে কাজ করতেছে, এই এভরি ইনফরমেশন আপনাকে প্লে বুক আকারে রাখতে হবে, যেটাকে আমরা ইনসিডেন্ট রেসপন্স বুক বলতে পারি। একটা ইনসিডেন্ট রেসপন্স বুক আপনার থাকা লাগবে। ওকে, এটাকে আমরা বলি ইনসিডেন্ট রেসপন্স প্লেবুক বলতে পারেন, ইনসিডেন্ট রেসপন্স প্লেবুক। দেখেন ইনসিডেন্ট রেসপন্স প্লেবুকের অনেক টেমপ্লেট আছে, এবং এটার কিছু স্যাম্পল ডকুমেন্টও আপনি খুঁজে নিতে পারেন।
ইনসিডেন্ট রেসপন্স, এই যে এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট, কিভাবে করতে হয়। তো যাই হোক, মানে মোট কথা আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি একটা ম্যালওয়্যার পেলে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করতাম এবং আমার কোন কোন টিম লাগবে। সেই টিমগুলোর, দেখছেন এই যে অ্যাজাইল টিমস লাগে, কোন কোন টিম লাগবে, সেই টিমের লোকজনের নাম্বার, তারা যদি 24/7 কাজ করে, কে কোন ওয়েকে কাজ করবে, এই এভরিথিং আসলে এই বুকটাতে থাকবে। কারণ আপনি যদি এইভাবে বুকটা রেডি না করেন, একজন ফার্স্ট লেভেল সক অ্যানালিস্ট কি করবে? সে তার ইচ্ছা মতো কাজ করবে না, আসলে খুব বড় বড় কোম্পানিতে স্ট্রিক্ট রুল ফলো করে কাজ করবে, যাতে একটা জবাবদিহিতা থাকে, যাতে ম্যানেজার আপনাকে ধরতে পারে যে তুমি কি এটা ফলো করছিলা, তুমি কি ওই স্টেপটা কি মিস করেছিল কিনা, এই টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, এভাবে চিন্তা করবেন আর কি। এগুলো কেন বলি, যে আপনি ধরেন ম্যানেজার বা আপনি একটা জিনিস প্রপোজ করতে চাচ্ছেন, যে আমরা একটা জিনিস প্রপোজ করবো, তা কেমনে করে আসলে, কেমনে প্রপোজ করবেন, এই ডকুমেন্টেশন গুলো আপনাকে হেল্প করবে, তাই না? এই কনসেপ্ট গুলো হেল্প করবে, তখন আপনি এইভাবে ডিরেকশন দিতে পারবেন যে দেখো আমরা চলো বসি, আমরা মিটিং করি, আমরা একটা একটা টেবিল টপ এক্সারসাইজ করি। এই যে একটা নতুন শব্দ শুনলেন, টেবিল টপ, টেবিল টপ এক্সারসাইজ। টেবিল টপ এক্সারসাইজটা আমি তাহাজ্জুদ ওনাকে মানে অ্যাড্রেস করে বলছি আর কি, যে ধরেন উনি ম্যানেজার, কথার কথা। তো টেবিল টপ এক্সারসাইজ মানে একটা ম্যালওয়্যার আসলো, একটা র্যানসামওয়্যার আসলো, আমরা এটাকে কিভাবে মিটিগেট করব তার একটা প্ল্যান করা। ওকে, মানে ধরে নেন যে সত্যি সত্যি একটা ম্যালওয়্যার আসছে, র্যানসামওয়্যার ম্যালওয়্যার, খুবই জঘন্য তাই না, সবচেয়ে সবচেয়ে ন্যাস্টি আমরা বলি, অথবা সবচেয়ে ডেঞ্জারাস ম্যালওয়্যার, যেটা আপনার পুরো কম্পিউটারটাকে এনক্রিপ্ট করে দেবে, তারপরে টাকা না দিলে, মানে জানেনই তো র্যানসমওয়্যার প্রকৃতি, আপনারা সবাই জানেন। তো টেবিল টপ এক্সারসাইজ হচ্ছে যে একটা র্যানসমওয়্যার একটা পিসিতে এফেক্ট হলে আমরা কি করতাম এজ এ টিম। ধরেন হইছেই, আমি এটাকে কন্টেইন করব কিভাবে, তারপরে ওইটাকে আমরা ব্যাকআপ থেকে আবার রিস্টোর করব কিভাবে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট সার্ভারকে আপনার ডেমো হিসেবে চিন্তা করলেন, এই যে গল্প গুজব, সেখান থেকে কি হবে, সেখান থেকে একটা প্লে বুক আপনি রেডি করে ফেলবেন অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট, অ্যাজ এ সিকিউরিটি ম্যানেজার। এই প্লে বুকটা আপনি কি করবেন, রেডি করবেন। ধরতে পারতেছেন ব্যাপারটা? ইজি তো, মানে কনসেপ্ট গুলো ইজি, কিন্তু কাজে না নামলে এগুলো আসলে মানে প্রপার হবে না, কাজে নামতে হবে আর কি, যার যতটুকু সামর্থ্য আছে আর কি। আর ধরেন আপনি কথার কথা একদমই সিকিউরিটি অ্যানালিস্ট জুনিয়র রোলে, তাহলে আপনি কি আপনি ম্যানেজারকে ফোর্স করতে পারেন বা বলতে পারেন যে দেখেন আমাদের এরকম একটা প্রসেস দাঁড় করানো দরকার বস। হ্যাঁ, আমাদের তো প্রসেস নাই, একটা প্রসেস যদি রিটেন প্রসেস না থাকে, কিভাবে আমরা মানে কাজ করব, কিভাবে আমরা আসলে একজন জুনিয়র রোলকে ডিরেকশন দিব, যদি আমাদের প্রসেসই রেডি না থাকে। আমাদের প্রসেস রেডি থাকলেই টুলস গুলো চলে আসবে, যে তখন আমরা কি কি টুলস রেডি করব। আপনার প্রসেস যখন কাজ শুরু করবেন টেবিল টপ, তখন আপনার নেটওয়ার্ক ডিজাইনটাকে আবার একটু নতুন করে সবাই জানবে, ও আচ্ছা এইভাবে নেটওয়ার্ক ডিজাইন করা আছে, আচ্ছা এইভাবে ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে তো আলাদা একটা আমাদের ভিলেন লাগবে, তাহলে আমরা ওটা একটা রেডি করি। ধরতে পারছেন নিশ্চয়ই? তাহলে এই লিঙ্কটা দিয়ে দিই, এটা একটা ভালো লিঙ্ক মনে হচ্ছে, এটা আমাদের গ্রুপে দিয়ে দিই, কন্ট্রোল বি। আসলে একটা ম্যালওয়্যার অ্যানালাইসিস মানে প্রত্যেকটা টপিকই কথা বলতে গেলে অনেক বলার আছে, মানে 2 ঘন্টা 3 ঘন্টাতে শেষ হবে না, তারপরেও দেখা যাক কতদূর করা যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ম্যালওয়্যার অ্যানালাইসিসটা মানে আমরা কেন করি, কেন করি দিন শেষে, কেন করি, আমার 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 অর্গানাইজেশনকে বাঁচাতে আর কি, তাই না? আমার অর্গানাইজেশনকে সেভ করতে, আমার বিজনেস ইন্টারাপশন যাতে না ঘটে, লস থেকে বাঁচানোর জন্য এত কিছু। ওকে, তো একটা ম্যালওয়্যারই যখন আসবে আপনাকে চিন্তা করতে হবে যে এটা কিভাবে ঘটলো, মানে ম্যালওয়্যারটা আসলো কোথা থেকে, এটা কি কি ট্যাকটিক্স ইউজ করা হয়েছে, মানে এটা কি ফিশিং অ্যাটাক থেকে আসলো না কেউ আসলে ডাউনলোড করেছে, এটা এটার আপনার এটাকে আমি চিন্তা করতে পারি। তারপরে ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ, এই জিনিসটা কি, আইওসি।
আইওসি হচ্ছে যে একটা ম্যালওয়্যারের মনে করেন থাকে না, একটা ম্যালওয়্যারের অনেক আইপির সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করে, তারপরে ইটসেলফ ফাইল নেমটা কি, ফাইলটা কি প্রকৃতির, তারপরে এটা কোন ইউজারের সাথে রিলেটেড ছিল, এগুলোকে আমরা বলি ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। মানে যে ইন্ডিকেটর দিয়ে আপনি কম্প্রোমাইজটা ঘটছে সেগুলোকে অ্যানালাইসিস করা। তো ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজের এক্সাম্পলটা একটু দেখে নিই আমরা, চলেন। আইওসি এখানে আমার একটা প্রশ্ন ছিল, মানে এটা যে অন্য আইপির সাথে কানেক্টেড হতে যাচ্ছে, তো ইনিশিয়ালি তখন মানে আমরা যদি এরকম করি যে ওই এফেক্টেড যে কম্পিউটারটা ওটাকে ডিসকানেক্ট করব নাকি সফটওয়্যার দিয়ে ওটাকে ডিসকানেক্ট করে দিব? অবশ্যই ডিসকানেক্ট করব। সেটা কেমনে করব এটা তো বললামই, যে ফার্স্ট অফ অল হচ্ছে ডিসকানেক্ট করা, কিন্তু ডিপেন্ড করছে এখন ম্যালওয়্যারের প্রকৃতিটা কেমন, তাই না? একটা একটা ম্যালওয়্যার মানে একটা আইপির সাথে কানেক্ট হওয়া মানেই আসলে যে সে ডাউনলোড করে ফেলছে, সবকিছু করে ফেলছে, তা কিন্তু না। মানে আমরা অনেক সময় দেখতে পাই কি যে শুধু কানেক্ট হয়েছে, তারপরে এখানে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, মানে কানেক্ট হয়েছে কিন্তু এটা ব্লকড, সে কানেক্ট করতে গিয়ে ব্লক হয়ে গেছে। তো যেহেতু ব্লকড হয়ে গেছে, আমার কি তাহলে কন্টেন্ট করার দরকার আছে? কিন্তু জাস্ট ইমাজিন যে ব্লক না হয়ে এখানে অ্যালাউড লেখাটা আসছে, তাই না? অর্থাৎ সামহাও এটা কানেক্ট হয়ে সে ডাউনলোড করে ফেলছে অলরেডি। তো তখন আমরা কন্টেন্টের কথা চিন্তা করতে পারি। তো এটা এটা ডিপেন্ড করতেছে সিনারিওর উপরে। বাট একদম সতর্ক থাকা ভালো, মানে ইউজারের সাথে কথা বলে কন্টেন্ট করে ফেলাটাই বেটার। তারপরে আমি একটু অ্যানালাইসিস করে দেখতে পারি যে কি অবস্থা হয়েছে, তারপরে আবার দিয়ে দিব, মানে আবার নেটওয়ার্কে দিয়ে দিব। এখন কথা আছে, ওই যে রিমোট যে আইপিটার সাথে কানেক্ট করার চেষ্টা করলে এটা দেখবো কোত্থেকে? এটা দেখবো হচ্ছে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করব, ডাইনামিক অ্যানালাইসিস করব, করে এগুলো আমরা বের করতে পারি। মানে যদি না আমার কাছে এই ধরনের মানে লাইক সলিউশন না থাকে। এখন সলিউশন তো অনেক কোম্পানি অ্যাভেল করতে পারে না, তাই না? সে ফর এক্সাম্পল তাহাজ্জুদ ওনারা ট্রাই করতেছে, ওনারা কিন্তু এখনো পারেনি। তাহলে আমার হাতে কি থাকলো? হাতে আমার থাকলো হচ্ছে আমার ম্যানুয়াল অ্যানালাইসিস করার যে দক্ষতা, যে স্কিল, সেটা আমি কাজে লাগাবো, কারণ আমার এই ধরনের সলিউশন নাই। তো ওটা কেমনে করে, কেমনে আসলে বিভিন্ন টুল দিয়ে অ্যানালাইসিস করা লাগে, সেই জিনিসটাই আমি এই উইকে এবং নেক্সট উইকে আলোচনা করব। অনেক লম্বা, অনেক কিছু আছে। হ্যাঁ, এবং এবং দেখেন ম্যালওয়্যার অ্যানালাইসিসের সাথে সাথে আমাদের যে লাভটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি কেমনে করব আমার অর্গানাইজেশন, সেটা নিয়েও কিন্তু বেশ কথাবার্তা বললাম আজকে আমরা। সো কই ছিলাম? হ্যাঁ, এখানে। তাহলে ইন্ডিকেটর অফ, হ্যাঁ আইওসির ব্যাপারটা ছিল যে চট করে যত রকমের আইওসি আছে এগুলো খুঁজে বের করতে পারলে আপনি তত তাড়াতাড়ি মানে প্রিকশন মোডে চলে যেতে পারবো বা মিটিগেশন স্টেজে চলে যেতে পারবো। যেমন আইপিটা যে দেখলাম আমি, এখন এটার কাজ কি ছিল মাহির? এই এই আইপিটার কাজ কি? এখন আমাকে কোন টিমে যেতে হবে তাড়াতাড়ি? ব্লু টিম। হ্যাঁ সরি, ব্লু টিম। না না, ব্লু টিম তো আসলে এটা তো জেনেরিক টার্ম। আচ্ছা। আমাকে আসলে উইন্টেল ইঞ্জিনিয়ার বা ওই যে ফায়ারওয়াল টিম যে আচ্ছা কাজ করে, তাকে বলতে হবে যে তুমি এই আইপিটা ইমিডিয়েট কি করো, ব্লক করো। তারপরে আইপির সাথে কিন্তু অনেক ধরনের ন্যাস্টি ওয়েবসাইট আসে, তাই না? ওই যে ওয়েবসাইট লিংক আসে, ধরেন রাশিয়ার কিছু সাইট আসলো বা চাইনিজ কিছু সাইটের লিংক আপনি পাইলেন, ওইগুলোকেও কি আমাদের ওয়েব গেটওয়েতে ব্লক করতে হবে না? জি। রাইট। তার মানে এগুলো হচ্ছে এই প্রত্যেকটা জিনিস, মানে কোন কোন টিম মানে ব্লক করবে, সেই টিমের ইনফরমেশন গুলো আমাদের জানতেই হবে। কোথায় কোথায় ব্লক করতে হয় সেটা নিয়ে একটু জ্ঞান থাকার দরকার। কোথায় কোথায় ব্লক করতে হয়? ফায়ারওয়ালে, ফায়ারওয়াল আছে, তারপরে আর কি আছে? ওয়েব গেটওয়ে, তাই না? জি। ধরেন ওয়েবসাইট ম্যানেজ করার মতো অনেক সফটওয়্যার থাকে না বাজারে, বা অনেক টুল থাকে, যেমন কি 40 ওয়েব, রাইট? 40 ওয়েব নামে সলিউশন আছে। তারপর আর কি আছে বলেন তো? সিসকোর আছে না? সিসকো, সিসকো এএসএ বলে মনে হয়, এএসএ বা সামথিং এরকম একটা, হ্যাঁ সিসকো এএসএ সামথিং। তো যাই হোক, এটা বড় কথা না। মানে আপনি যখন কোম্পানিতে ঢুকবেন আপনি তো এগুলো খুঁজেই নেবেন যে আমাদের কি ওয়েব গেটওয়ে আছে, আমাদের কি ফায়ারওয়াল আমরা ইউজ করি। কেউ বলবে আচ্ছা আমরা F5 ফায়ারওয়াল ইউজ করি, তখন আপনারা বলবেন আচ্ছা F5 এই ফায়ারওয়ালটা চালায় কে, এটার মানে এটার পার্সনটা কে, সেই পার্সনের নাম কি আপনার
জানতে হবে। তো যাই নাকি বসে থাকবো নাকি, এগুলোকে ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন মানে কি, এই সব ইনফরমেশন গুলোকে কোথায় রাখবো? ওই যে ইনসিডেন্ট রেসপন্সের একটা প্লেবুক বানাবেন, অথবা ইনসিডেন্ট রেসপন্সের হ্যান্ডবুক বলতে পারেন। প্লেবুক আসলে একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে সাধারণত বলে, আর আরেকটু যদি জেনারিক কনসেপ্টে চিন্তা করেন, ওটার নাম আপনি দিতে পারেন হ্যান্ডবুক, ইনসিডেন্ট রেসপন্স হ্যান্ডবুক, যেখানে সমস্ত ইনফরমেশন থাকবে যে এটা হলে কোন টিম, ওইটা হলে কোন টিম, একটা প্রসেস থাকবে, কিছু ফ্লো চার্ট থাকতে পারে, আপনি একটু রিসার্চ করলে বুঝে যাবেন। হ্যাঁ, কিছু ফ্লো চার্টও থাকে যে এইটা হইলে কোন টিমের কাছে যাবে, কেমনে যাবে, এভরিথিং। আচ্ছা, তারপর হচ্ছে সেটিং আপ অ্যানালাইসিস এনভায়রনমেন্ট, কেমনে সেট করতে হবে, এটা ডিসকাস করব একটু পরে। আর সেফলি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি একটা ম্যালওয়্যার আপনি পেয়েছেন, একটা মানুষের থেকে পাইলেন বা একটা এন্ড পয়েন্ট থেকে পেলেন, এটা আপনি আর একটা জায়গায় কিভাবে আসলে মুভ করবেন, তাই না? মানে একটা ম্যালওয়্যার আমরা তো চিন্তা করি না, কিন্তু একটা $1 মিলিয়ন কোম্পানিতে যখন আপনি কাজ করেন, তখন তো আসলে খুবই সিরিয়াস ওয়েতে চিন্তা করতে হয় এই জিনিসগুলো, যে আমার ভুলের কারণে যদি আবার কোনো ইফেক্টিভ কিছু হয়ে যায়, একটা ম্যালওয়্যার হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমার ভুলের কারণেই যদি আবার আর একটা পিসিতে এফেক্ট হয়ে যায়, বা আমার পিসিটাই যদি দারুণ ক্ষতি হয়ে যায়, এটা তো মান সম্মানের ব্যাপার, তাই না, সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। তো কিভাবে সেফ হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা পিসি থেকে আরেকটা পিসিতে মুভ করতে হয়, কিভাবে ইমেল করতে হয়, এইটাও জানতে হয় ম্যালওয়্যার অ্যানালিসিস এর ক্ষেত্রে, কত কিছু। আচ্ছা, একই জিনিস ঘুরে ফিরে আসবে যে ফাইলটা কি ম্যালিশিয়াস কিনা। মানে অনেক কিছু আপনি পাবেন যেগুলোতে পটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রাম, মানে একটা ধরেন হালকা একটা অ্যাডওয়্যার টাইপের কিছু একটা আসছে, মানে সেটা কিন্তু সুপার ম্যালিশিয়াস কিছু না, মানে আপনাকে অত টেনশন নেওয়া লাগবে না, কিন্তু আসলে ম্যালিশিয়াস কিনা সেটা তো জানতে হবে। তো এটা হচ্ছে প্রথম কাজ। তারপর আপনার সিস্টেমকে কিভাবে মডিফাই করতেছে, ও মডিফাই করে কি অনেক সময় ওই রেজিস্ট্রিতে ঢুকে যায়, রেজিস্ট্রিতে পারসিস্টেন্স মেকানিজমের জন্য সে একটা ভ্যালু অ্যাড করে, আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। তারপরে ম্যালওয়্যার কোথায় কোথায় কন্ট্যাক্ট করছে এবং কেন করছে, এই জিনিসগুলো আমাদের প্রশ্ন করতে হবে আর কি ম্যালওয়্যার অ্যানালিসিসের সময়। তারপর ম্যালওয়্যারটাকে আপনি ডিটেক্ট কেমনে করবেন এবং রিমুভ কেমনে করবেন, আমরা একটু আগে দেখেছি যে কেমনে রিমুভ করা যায়, না আমরা দেখি নাই, আমরা কন্টেন করা দেখছি কিন্তু রিমুভ করা দেখিনি। ম্যালওয়্যার প্রসেস, এটা একটা জাস্ট ছবি, যে প্রথমে তো আপনাকে ম্যালওয়্যারটা কালেক্ট করতে হবে, পিসি থেকে হোক। আর ডিফেন্ডারে আমরা অটোমেটিক কালেক্ট করতে পারি, এটার একটা একটা সফট টুল আছে ক্লায়েন্টের মেশিনে, মানে আমরা অ্যাক্সেস নিতে পারি, তারপরে বিভিন্ন ধরনের প্রসেস দেখতে পারি, একটা ফাইলকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ডিফেন্ডারের মধ্যেই এই ক্যাপাবিলিটিটা আছে। হ্যাঁ, তারপরে ক্রাউড স্ট্রাইক নামে একটা সলিউশন আছে, সেটারও ক্যাপাবিলিটিস আছে, খুব খুব কস্টলি সলিউশন এগুলো। ক্রাউড স্ট্রাইক, নাম লিখে রাখেন বা জেনে রাখেন, ক্রাউড স্ট্রাইক, এই যে ক্রাউড স্ট্রাইক, খুবই মানে কস্টলি সলিউশন এবং ভালো সলিউশন প্রোভাইড করে এরা। তো এই ক্রাউড স্ট্রাইকেরও আপনার এই যে এন্ড পয়েন্ট সলিউশন আছে। হ্যাঁ, যাই হোক, আমি এটা আমাদের উদ্দেশ্য না। তো ম্যালওয়্যার অ্যানালাইসিসে দেখেন স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস, এই দুটো ওয়েতে আমরা করি, এবং এটা হচ্ছে সর্ট অফ স্ট্যাটিক অ্যানালাইসিস করলেন, আবার একটু ডাইনামিক অ্যানালাইসিস করলেন, এটা একটা লুপ আর কি। তারপরে যে জিনিসটা আমি এখানে একটু মিসিং আছে, আমি মিসিংটা লিখে দিই, যে সবকিছু করার পরে হয় কি, যে একটা রিপোর্ট জেনারেট করতে হয়, এখানে একটা রিপোর্ট জেনারেট করতে হয়, রিপোর্ট। সেই রিপোর্টটা এক পাতার একটা ইনফরমেশন সামারিও হতে পারে, এই রিপোর্টটা একটা ইমেল আকারেও হতে পারে। আপনি একটা ম্যালওয়্যার অ্যানালিসিস করছেন, আপনাকে এটা জানাতে হবে না আপনার বসকে, আপনার জানাতে হবে, আপনার একটা টিমকে জানাতে হতে পারে। তো এটার একটা সুন্দর রিপোর্টও লিখতে হয়, যে এখন ম্যালওয়্যার অ্যানালিসিস রিপোর্ট লিখবো কিভাবে আমরা, রাইট? যে কিভাবে পেলাম,
কি কি সোর্স রিলেটেড, কি কি টার্গেট ছিল, এটার বিহেভিয়ার কেমন, এটা কোন ভেরিয়েন্টের সাথে রিলেটেড, এই সব কিছু একটা সামারি করে আপনি মেল দিয়ে দিতে পারেন। তার মানে কি কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট, তাই না? অনেক কষ্ট করলাম, অনেক কাজ করলাম, তারপরে যদি সুন্দর করে একটা মেল নাই দিতে পারলাম, আপনার প্রমোশন আটকে যাবে আর কি, বুঝছেন তো? মানে আপনি যে খুব কাজ করলেন। হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা এটা দেখেছি, আমরা এটা প্রতি পদে পদে খেয়াল করেছি, বুঝছেন? রবিতে ছিলাম, অনেকে অনেক কাজ করছে, আমরাও অনেক কাজ করছি, কিন্তু দিন শেষে আমার টিম মেইল দিয়েছে, মানে আমরা মেইল দিয়েছিলাম, মেইল দিয়ে আমি জানাইছি আমি সারাদিনে কি করেছি। আমি সারাদিনে একটা কাজ করেছি বা দুইটা কাজ করেছি, কিন্তু সেটা আমি আমার বসকে জানিয়েছি। তো দিন শেষে যে 6টা টিম জানায়নি তাদের উপর কিন্তু বস খেপা, যে তোমরা কি করো না করো আমি তো কিছু জানি না। আর আমরা সারাদিনে কাজ করে 2টা কাজ করেছি, কিন্তু আমি বসকে জানিয়ে দিয়েছিলাম। মানে এটা রিয়েল লাইফ স্টোরি থেকে বলছি আর কি। তারপরে সেই জেনারেল ম্যানেজার ছিল আমাদের রবিতে, উনি আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, যে এবং অন্যদের টিমকেও তখন বলেছে, দেখছো এরা এরা কত সিরিয়াস, এরা মানে টাইম টু টাইম আমাদেরকে জানায়, রিপোর্ট দেয়। মানে খুবই খুশি ছিল তখন, কিন্তু আমরা মানে খুব জুনিয়র টাইপের রোল ছিল, কিন্তু তখন থেকেই আমি বা আমার টিম আমার মেনটেন করেছি, যাই করি দিন শেষে বসকে জানাবো। এবং বসকে আপনি ফোনে জানাতে পারেন, কিন্তু তার কোনো প্রুফ নাই। অলওয়েজ রিটেন ইমেল, রিটেন রিপোর্ট, এগুলো থাকলে কি হয়, প্রুফ থাকে, অনেক টিম জানতে পারে, সিসিতে থাকলো, আপনি ভালো ভালো টিমকে ইনভলভ করলেন। এগুলো হচ্ছে মানে রিয়েল লাইফে এগুলো মেনটেন করা লাগে আর কি। ম্যালওয়্যার অ্যানালিসিস এর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা স্টোরি চলে আসলো, তাই না? সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে রিপোর্ট লেখা, কমিউনিকেশন স্কিল, এখানে চলে আসলো কমিউনিকেশন স্কিল। খুব ম্যালওয়্যার অ্যানালিসিস আপনি এক্সপার্ট, কিন্তু ওইটা সুন্দর করে গুছিয়ে আমি লিখতে পারলাম না। আমি গুছিয়ে যাও বা লিখলাম 10টা গ্রামাটিক্যাল মিস্টেক করলাম, তাহলে খুব ভালো হলো? তার মানে ইংলিশে সুন্দর করে মেইল লেখা এটাও একটা দারুণ একটা আর্ট, বা এটাও একটা ম্যান্ডেটরি থিংস, যেটার ব্যাপারে আমরা সিরিয়াস থাকবো। আচ্ছা, তো এই ছবিটাও ওই অনেকটা একই, ম্যালওয়্যার প্রসেসেরই আর একটা পিকচার, কারণ আমি ছবিটা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, তো ওই একই জিনিস খেয়াল করেন, অ্যানালাইসিস প্রসেস একই, স্ট্যাটিক অ্যানালাইসিস, এটা হচ্ছে স্যাম্পল আর কি, ভিএক্স, এটা স্যাম্পল হিসেবে ট্রিট করেন। স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস, এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিংও আছে, অনেক সময় রিভার্স ইঞ্জিনিয়ারিংও করতে হয়। আবার এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে বিহেভিয়ারাল অ্যানালাইসিস, বি দিয়ে আমি দেখাচ্ছি, হ্যাঁ, বিহেভিয়ারাল অ্যানালাইসিস মানে কিভাবে বিহেভ করছে সেটাও চিন্তা করতে হয়। এবং এগুলোর থেকে আপনি কি কি পান, এখান থেকে আমরা পাই হচ্ছে আর্টিফ্যাক্টস পাই। আর্টিফ্যাক্টস মানে হচ্ছে ওই যে যত রকমের আইওসিস আছে মনে করেন, এটাকে আমরা আর্টিফ্যাক্টস বলতে পারি, আর একটা নামে পরিচয় করা আর কি। আর্টিফ্যাক্টস, ইনফরমেশন, কোনো একটা পিস অফ কোড পাইতে পারেন, কোনো থাকে না যে অবফাস্কেটেড কোড থাকতে পারে, মানে কিছু সি ল্যাঙ্গুয়েজের কোড পাইতে পারেন, আমরা কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড পেতে পারি। এগুলোকে আমরা তারপরে এইগুলোর উপরে অ্যানালাইসিস করে আমি এখন চিন্তা করব যে কি করার দরকার, রাইট? মানে এই সব কিছুর উপরে বেস করে আমি আইডেন্টিফাই করতে পারবো এটা কি ধরনের ম্যালওয়্যার ছিল, এটার কাজ কি, তারপরে মিটিগেশন স্টেপটা আর কি চলে আসে। একই জিনিসই একটু অন্য স্টাইলে এখানে দেখানো হলো আর কি। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি আর কি, যে হেডার অ্যানালিসিস করে কেমনে, এটা কি ধরনের ফাইল, এটার মধ্যে কি কি স্ট্রিং আছে। এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, এখন এই জিনিসটাই আমরা চলেন একটু প্র্যাকটিক্যাল করে ফেলি, যে কিভাবে একটা আননোন ফাইলকে আমরা চেক করতে পারি। এবং এটা আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করব, কিন্তু আমরা কি করব, যে স্ট্যাটিক অ্যানালাইসিস মানে আপনার ডবল ক্লিক না করে, মানে একটা ম্যালওয়্যার রান না করে যতটুকু করতে পারেন ইনফরমেশন নিতে পারেন। অনেক সময় অনেক স্টাইল করে অনেকে বলে ডেটোনেট করা, ডেটোনেট না করে আপনি যে অ্যানালাইসিসটা করবেন দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক অ্যানালাইসিস।
এখন ধরেন কথা একটা ইন্টারভিউয়ে আপনাকে ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে কিছু একটা কোয়েশ্চেন করলো, তো তখন আমরা কিন্তু আপনি বলতে পারেন যে একটা ম্যালওয়্যারকে রান করা, অথবা আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারতেন ম্যালওয়্যারকে ডেটোনেট করা। এটা আর একটু কুল লাগে না শুনতে? সো এটা অ্যাপ্লাই করতে পারেন আর কি এই শব্দটা। সো আমরা ম্যালওয়্যারকে ডেটোনেট না করে আমরা যে অ্যানালিসিসটা করবো ওটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালিসিস। তো আজকে স্ট্যাটিক অ্যানালিসিসের দুই একটা টুল বা প্রসেস জানিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। তো কালি মেশিনটা নিচ্ছি। ম্যালওয়্যার অ্যানালাইসিসের আমরা ম্যালওয়্যার কালেক্ট করব কিভাবে? একটু আগে বলেছি আমরা এন্ড ইউজারের কাছ থেকে কালেক্ট করব, যেখানে ইনফেক্টেড হয়েছে সেখান থেকে তো কালেক্ট আমাদের করাই লাগবে। আর তাছাড়া অনেক স্যাম্পল আছে। তো আমি দুইটা লিংক আপনাদের দিব যেখান থেকে আপনি ম্যালওয়্যার অ্যানালাইসিসের স্যাম্পল 1 স্যাম্পল 2 ডাউনলোড করে নেবেন। লিংকটা হচ্ছে এরকম, http দাঁড়ান bit.ly, এই যে bit.ly malware fund 1 এবং malware fund 2। ওকে, এটা হচ্ছে টাইলার হুডাক নামে এক ম্যালওয়্যার অ্যানালিস্ট, ওনার কোর্সের স্যাম্পল। এটা প্লুরাল সাইটে অ্যাভেলেবল, ম্যালওয়্যার ফান্ডামেন্টাল কোর্সের। তো আমি এখানে ক্লিক করলাম, এখন সাথে সাথে চলে আসবে ম্যালওয়্যার স্যাম্পল। এই যে জিপ ফাইল, এই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। তাহলে একটু খেয়াল করেন তো, এখান থেকে কি আনসার পাইলেন যে কিভাবে ম্যালওয়্যার হ্যান্ডেল করতে হয়, কিভাবে আসলে কারোর সাথে আপনি শেয়ার করবেন? তাহলে নিয়মটা কি? জিপ করা এবং পাসওয়ার্ড দেয়া। শুধু জিপ করাই না, এটাকে কি করে দিতে হবে? পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে। তো সাধারণত পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলকে আপনার মানে ম্যালওয়্যার ইঞ্জিন ডিটেক্ট করে না বা করতে পারে না। ঠিক আছে, একদম হয় পারবে না বলে টোটালি ব্লক করে দিবে এটাকে। ধরেন এই জিনিসটা যদি আপনি আমাকে মেল করতেন, কথার কথা আমাকে আমাদের ক্লিনাওয়েতে মেল করতেন, ও যেহেতু এটাকে ধরেন স্ক্যান করতে যদি না পারে, তাহলে সিম্পলি স্ট্রেট অ্যাওয়ে ব্লক করে দিবে। বুঝছেন? স্ট্রেট অ্যাওয়ে ব্লক করে দেবে। তো এই যে গুগলে ড্রাইভে এভাবে শেয়ার করা যায়। তাহলে আমি এটাকে ডাউনলোড করে ফেলছি। ওই যে দেখছেন লেখাই ছিল ক্যান নট স্ক্যান সামথিং লেখা ছিল। তারপর আমি এটা ডাউনলোড করলাম। এই যে হোম কালি এখানে ডাউনলোড দেখেন আছে, আছে না? এখানে দুইটা দেখাচ্ছে বিকজ আমি দুইবার করেছি। তো আমি এটাকে আনজিপ করব কিভাবে? আপনার এখানে আনজিপ আপনি এটা ইউজ করতে পারতেন, কিন্তু এটা হবে না। কেন হবে না? বিকজ এখানে সাধারণত পাসওয়ার্ড প্রোটেক্টেড হচ্ছে, ডিরেক্ট আনজিপ করা যায় না। তাহলে কি করতে হবে? আমি আর একটা নতুন একটা উইন্ডোতে যাব, যে এইখানে সুডো থুনার মনে আছে অনেক আগে আমরা করেছিলাম, সুডো থুনার দিয়ে আমি গ্রাফিক্যালি ওপেন করব। গ্রাফিক্যালি ওপেন করে আমি আমাদের আবার ইয়েতে চলে যাব, যেখানে ডাউনলোড করেছি সেখানে যাব, এখানে এক্সট্রাক্ট করব। রাইট বাটন কি, এই যে কোনো এক্সট্রাক্ট হেয়ার করতে পারি। এক্সট্রাক্ট হেয়ার। এখন পাসওয়ার্ড চাইছে না? পাসওয়ার্ড চাইছে। তো এটা পাসওয়ার্ড হচ্ছে প্লুরাল সাইট দিয়ে আমরা ওকে দিব। এই যে ম্যালওয়্যার অ্যানালিসিস ফান্ডামেন্টাল 1, এই হচ্ছে আমার কি ম্যালওয়্যারটা আর কি, স্যাম্পল ম্যালওয়্যার। তাহলে আমি এখান থেকে ঢুকি, চলেন। আচ্ছা, এখানে তো আছি সিডি ম্যালওয়্যার ফান্ডামেন্টালস 1। ঠিক আছে না? এই হচ্ছে আমার কি ফাইল, ম্যালওয়্যার ফাইলটা। এখন এটাকে আমরা কি করব? ডাবল ক্লিক করে রান করব? নেভার। ডাবল ক্লিক করে রান আমরা কখনোই করব না, আনলেস আমার এই মেশিনটা টোটালি নেটওয়ার্ক থেকে আইসোলেটেড না থাকে, তাই না? এটা আমাদের প্রথম শর্ত ছিল। ম্যালওয়্যার অ্যানালিসিসের নিয়ম হচ্ছে আপনি যখন ডেটোনেট করবেন, ডাউনলোড করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি যখন ডেটোনেট করব মানে ডাইনামিক অ্যানালাইসিস করতে যাব, সাথে সাথে আমাকে এখান থেকে কি করতে হবে? আমরা যা করি আর কি, আমরা সেটআপে গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানটাতে কি করে ফেলবো? প্রাইভেট আইপি, বা এখানে অনেক সময় আছে হোস্ট অনলি নেটওয়ার্ক,
মনে আছে আপনাদের ওই যে ভার্চুয়াল বক্সে হোস্ট অনলি নেটওয়ার্ক, এই হোস্ট অনলি নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। নো ওয়াইফাই, নো অটো ডিটেক্ট, নাথিং, মানে নেট, এটা হচ্ছে নেট, ম্যাকের কনসেপ্টে এটা হচ্ছে নেট। এই যে নেট, নেটও না, আমাকে কি করে ফেলতে হবে, প্রাইভেট টু মাই ম্যাক। শুধু প্রাইভেট করার পরেও একটা চেক করতে হবে, কি করতে হবে, গুগল ডিএনএস এ পিং করা যাচ্ছে কিনা। আমার এখানে যাচ্ছে না, যাচ্ছে মানে নেটওয়ার্কে কানেক্টেড আছে, বুঝছেন তো। আমি পিং করে দেখবো যে আমি যেন এখান থেকে কোনো পিং না পাই, তাহলে বুঝতে হবে আইসোলেটেড হয়ে আছে আর কি টোটালি। তারপরে আমি ডবল ক্লিক করে ফায়ার করব। যেহেতু আমি স্ট্যাটিক অ্যানালাইসিস করছি, আর একটা ব্যাপার কি যে আমি এখানে ডবল ক্লিক করে রান করলেও কিছু যায় আসবে না, মানে এটা হচ্ছে খুবই স্যাম্পল টাইপের, তো আমরা তো জানি এটা। কিন্তু আমি রিয়েল লাইফের কথা বলতেছি, যেটা হচ্ছে সব মানে একদমই আননোন, যখন আপনি সিরিয়াস ম্যালওয়্যার অ্যানালিস্টের ভূমিকা পালন করছেন আর কি, তখন এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি এবং আপনার কারণেই যদি কোনো রকমের লস হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে তো বুঝতে পারছেন এটা খারাপ। আচ্ছা, স্ট্যাটিক অ্যানালাইসিসের প্রথম যেটা কমান্ডটা, সেটা হচ্ছে ফাইল। ফাইল দিয়ে আমরা চট করে দেখতে পারি যে এটা কি ধরনের ফাইল। স্ট্যাটিক অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। এটা কি দেখেন তো, লেখা আছে কি, এটা একটা পোর্টেবল এক্সিকিউটেবল 32, মানে 32 বিটের একটা পোর্টেবল এক্সিকিউটেবল ফাইল। এবং বুঝতে পারছেন এই যে লেখা আছে না 80386, মানে উইন্ডোজ বেসড, বোঝা যাচ্ছে তো না ইজিলি। তার মানে আপনি চট করে বুঝলেন যে ও আচ্ছা, এটা একটা পোর্টেবল এক্সিকিউটেবল ফাইল, মানে হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আপনার অবশ্যই উইন্ডোজ বেসড, ইন্টেল আর্কিটেকচার ইউজ করে করা হয়েছে এবং উইন্ডোজ বেসড। সহজ হয়ে গেল, ইজিলি আপনি বুঝে গেলেন ফাইল। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে স্ট্রিংস নামে একটা কমান্ড আছে, স্ট্রিংস। স্ট্রিংস দিয়ে আমরা চট করে দেখে নিতে পারি যে এটার মধ্যে কি কি স্ট্রিংস আছে। দেখেন তো, পেয়ে গেলাম না স্ট্রিংস। তার মানে একটা এক্সি ফাইলের মধ্যে কিন্তু বেশ কিছু মানে আপনার আস্কি স্ট্রিং পাওয়া যায়, যেটা দিয়ে মোটামুটি বোঝা যায় যে কি হচ্ছে। এই দেখেন তো, ধরতে পারতেছি না আমরা একটু একটু, যে এখানে কি কি ডিএলএল ফাইল ইউজ হয়েছে, তারপরে এই যে রেজিস্ট্রি, রেজিস্টার ক্লাস, আরো কি কি সব আছে এগুলো ইউজ হচ্ছে। তারপরে শেল এক্সিকিউট এই ফাইলটা আছে, তারপরে কি কি ফাংশন ইউজ হয়েছে সেগুলো আছে। আপনি মোটামুটি একটা ধারণা পাওয়া যে আচ্ছা, তারপরে খোঁজা যে আচ্ছা এটার মধ্যে কি কোনো ইউআরএল আছে নাকি, কোনো ইউআরএল বা আইপি টাইপের কিছু আছে নাকি একটু দেখা, রাইট, এই জিনিসগুলো দেখা। এখন ধরেন 1000 লাইনের, তাহলে তো বিপদ, কেমনে খুঁজবো তখন। এটাকে আমরা কি করতে পারি, ওই যে গ্রেপ, গ্রেপ ইউআরএল দিয়ে একটু দেখতে পারি, নাই গ্রেপ এইচটিটিপি করে দেখতে পারি। হ্যাঁ, পাওয়া গেছে, তার মানে এইচটিটিপিএস কিছু কি আছে, তাই না। তার মানে সামথিং হয়তো বা বাইরের কোনো ইউআরএল এর সাথে সে কি করতে পারে, কানেকশন নেওয়ার চেষ্টা করতে পারে, মানে আমরা এগুলো সব এজিউম করছি। আচ্ছা, তো এই স্ট্রিংস এর থেকেও বেশ শক্তিশালী একটা টুলস আছে, ওটার নাম হচ্ছে ফ্লস। ওটার নাম কি, ফ্লস। এই ফ্লসটা খুব পাওয়ারফুল একটা টুল, যে টুল দিয়ে আপনি মানে অবফাস্কেটেড কোড, মানে কোন রকমের হাবিজাবি এনক্রিপ্টেড কোডকেও সে মোটামুটি ডিক্রিপ্ট করতে পারে, বুঝছেন, এই ফ্লস টুলটা। তাহলে ফ্লস টুলটা আমরা চট করে ডাউনলোড করে ফেলি। ফ্লস ডাউনলোড, এই দেখেন ম্যান্ডিয়েন্টের এই সাইটেই পাবো আমরা, এই যে অবফাস্কেটেড স্ট্রিং সলভার লেখা আছে। তো এটার যে এক্সিকিউটেবল ফাইলটা, সেটা আমরা ডাউনলোড করব। এটা অনেক সময় যে পাইথন সেটআপ দিয়ে সেটআপ করলেও হয়, কিন্তু বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে এটার যে জার ফাইলটা ওটা নামানো। এটা কোথায়, যে এখানে আছে, রিলিজে আছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ইজি ভার্সন 220, এটা হচ্ছে লেটেস্ট। এবং লেটেস্টের মধ্যে আমরা এটা নামাতে পারি না, লিনাক্সের এইটা নামাবো আমরা। তাহলে এটা নামাই ফেলি, চলেন, বেশি সময় লাগবে না, একদমই কম সময় লাগবে। হোপফুলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে, আমি এটা বের হয়ে যায়, এটা আমার কাজ নাই। শুধু এসইউ সিডি হোম ডাউনলোডস,
এই যে ফ্লসটা না, ফ্লস, আসছে সরি সরি আচ্ছা ফ্লস। আমি এটাকে কপি করে এই যে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, তাহলে আমার সুবিধা হবে। একটু ফ্রিজ হয়ে গেছে উইন্ডোটা। সিপি ফ্লস, আমি এটাকে কপি করব এইটাতে, মানে যেহেতু আমার এখানে ম্যালওয়্যার স্যাম্পলটা আছে আমি এখানেই কপি করি। কপি সিলেকশন পেস্ট। ওকে, দেখি তো এখানে আসছে নাকি। আসছে। এটাকে আনজিপ করি এখন। আনজিপ ফ্লস, নাইস হয়ে গেছে। এই যেটা একটা এক্সিকিউটেবল ফাইল তাই না, ফ্লস এইটা। তো এটা খুব সিম্পল, ফ্লস তারপরে বাজেট রিপোর্ট। বাজেট রিপোর্ট দেখি তো। আচ্ছা কমান্ডটা সম্ভবত ভুল হলো, তো কমান্ডটা কেমনে আছে একটু দেখে নেই, আমার তো মুখস্থ নাই, ইউজ করা হয় না। এটার ইউজটা কিভাবে করবো একটু দেখে নেই, সম্ভবত ডট স্ল্যাশ ফ্লস এই টাইপের। আচ্ছা আমরা ইউসেজটা এর আগের পেজে দেখতে পাবো। ফ্লস মানে, এক্সিকিউটেবল ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেল্পটা নিয়ে নিই আগে। ফ্লস মাইনাস এইচ, আচ্ছা ডট স্ল্যাশ ফ্লস এইভাবে দিত, হ্যাঁ এইভাবে হোপফুলি হয়ে যাবে। আসলে তাই হয়ে গেছে, হ্যাঁ ডট স্ল্যাশ মানে কমন যে এক্সিকিউটেবল, সাধারণত শেল ফাইল গুলোকে এইভাবে এক্সিকিউট করা যায়। তাহলে যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে এক্সট্রাক্ট অল স্ট্রিং আমরা এইভাবে দিতে পারি। তো ডট স্ল্যাশ ফ্লস, কি নাম ছিল, বাজেট। ও বাজেট, বাজেট, হ্যাঁ থ্যাংক ইউ। বাজেট রিপোর্ট, দেখেন এই যে এক্সট্রাক্ট করতেছে, এক্সট্রাক্টিং স্ট্যাটিক স্ট্রিংস, এবং ফ্লসটা খুবই পাওয়ারফুল। আপনি এখন দেখলেই বুঝতে পারবেন সে অ্যানালাইজ করছে। তাহলে আমাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিই, খুব কাজের লিঙ্ক। কপি পেস্ট হবে কিনা আই এম নট শিওর। হয়েছে, মাশাআল্লাহ, গুড। দেখেন তো এইটাতে আমরা খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা, মানে আগের স্ট্রিং এর থেকে খুবই ইজি। এবং দেখেন এইখানে খুব সহজেই আমাদেরকে দিয়ে দিচ্ছে এই যে যে অলরেডি কিন্তু আমি বুঝেই যাচ্ছি সে রানে গেছে, তারপরে লোড করতেছে কিছু একটা, রান ওয়ান সফটওয়্যার থেকে লোড করছে, তারপরে এই যে ডিলিট কি, ইকো অফ, এগুলো কি, এগুলো যে ব্যাচ কমান্ড। ফাইলের কমান্ড না, ব্যাচ ফাইলের কমান্ড না, মনে আছে আপনাদের জি। প্রথম দিকে? তার মানে একটা নর্মাল ফাইল কি এগুলো করবে, মানে একটা 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 মানে নন ম্যালিশিয়াস কিন্তু এই বিহেভিয়ার গুলো কি করবে না, তাই নয় কি? আপনি চট করে কিন্তু এখন বুঝতে পারছেন। তারপর অনেক সময় ফাঁকি দেওয়ার জন্য বা ইন্টারনেট চেকিং এর জন্য সে কিন্তু নর্মাল সাইটে যাওয়ার চেষ্টা করবে। নর্মাল সাইট মানে ধরেন উইন্ডোজ আপডেট নেওয়ার চেষ্টা করবে, দেখবে যে হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যেগুলা, এগুলা আসলো। তারপর টাস্ক কিল, এগুলো কি ভয়াবহ ইন্ডিকেটর তাই না, সর্ট অফ। টাস্ক কিল কেন করবে, তার মানে সে টাস্ক কিল করার চেষ্টা করতেছে কোনো একটা প্রসেস। তারপরে দেখেন নিচের দিকে আমরা নামতে থাকি আরো, এটা আসলে ওই একটা রিডিরেক্ট করলে ভালো হতো। রিডিরেক্ট মানে কি, এটা এক্স্যাক্টলি আমি এভাবে করতে পারতাম কিন্তু, যে বাজেট অ্যানালাইসিস 1, আপনি এটা প্রথম অ্যানালাইসিস, তারপর টিএক্সটি করলেন, তারপর টিএক্সটিটা আমরা ওপেন করতে পারতাম, তাই নয় কি? টিএক্সটি ওপেন করতে পারতাম। তো এটা ওপেন হোক, এটা রাইট করতে করতে আমরা আরেকটু দেখে আসি। এখানে দেখেন কত রকমের স্ট্রিং অ্যানালাইসিস সে করেছে, কি কি ধরনের এপিআই ইউজ করতেছে। এগুলো হচ্ছে এপিআই, মানে বিভিন্ন ডিএলএল ফাইলের ভিতরে যে ফাংশন গুলো থাকে সেগুলোকে আমরা এপিআই বলতে পারি, বলি আর কি। তারপরে এই যে দেখেন এই যে সি ড্রাইভের ক্রস ডেভ সোর্স, এগুলো হচ্ছে কি,
সে ইউজ করেছে আর কি, যে ম্যালওয়্যার যে লিখছে সে এটা হচ্ছে সি ফাইল দিয়ে কম্পাইল করেছে, এটা বোঝা যাচ্ছে মোটামুটি। তারপরে আর কি বোঝা যাচ্ছে একটু দেখতে থাকি আমরা। আসলে ম্যালওয়্যার অ্যানালিসিস এর কাজ কি, ধরেন একদম ডিটেইল লেভেলে লাইন বাই লাইন চেক করা, ফাংশন ইউজ হচ্ছে কোথায়, কোন ইউআরএল এর সাথে কানেক্ট করছে, এভরিথিং এখানে আপনার পাওয়া যায়। এই যে আমাদের যে ব্যাপারগুলো ছিল এইচটিটিপি এইচটিটিপিএস এখানে এখানে নাই, কানেকশন ফেইল দেখাচ্ছে। কারণটা কি, এটা তো ডবল ক্লিক আমরা করি নাই, তাই না? ডবল ক্লিক করে যেহেতু রান করিনি, সেই জন্য আসলে এখানে এইচটিটিপি এর ব্যাপারটা আসে নাই, আমরা এটা ধরে নিতে পারি আর কি, বুঝছেন? তারপরে এখানে স্কাইপ নামে একটা বোধহয় ব্যাপারটা ছিল, যে সে স্কাইপ প্রোগ্রাম ইউজ করছে, এরকম একটা ইন্ডিকেশন ছিল। তো এটা আসলে আমরা যদি টেক্সট ফাইলটা ওপেন করতাম আরো ইজিলি সুন্দর দেখতে পারতাম। যেটা এটা ওপেন করব কি দিয়ে, লিস্টপ্যাড দিয়ে কি করা যাবে? বাজেট অ্যানালাইসিস টেক্সট, লিস্টপ্যাডটা ইনস্টল নাই, আচ্ছা করে ফেলি, বেশিক্ষণ লাগবে না। মাউস প্যাড ছিল। আর যাই হোক, মানে মোট কথা আপনার সবচেয়ে পছন্দের এডিটর দিয়ে ওপেন করবেন আর কি। হ্যাঁ, মাউস প্যাড দিয়েও ট্রাই করি। কি নাম ছিল? বাজেট অ্যানালাইসিস টেক্সট। এই যে এটা অনেক সময় কি হয় না, মানে এইখানে আপনি কাজ করতে করতে এটা হবে না, তখন চট করে এটাকে কপি করে মানে এটার একটা ডুপ্লিকেট করা যেত, কি ঝামেলা করে, বুঝছেন? মানে এখান থেকে অনেক সময় হতে চায় না, তখন আপনাকে এটা অন্য উইন্ডো থেকে ওপেন করতে হয়। কপি সিলেকশন সবচেয়ে ভালো হয় যে আর একটা উইন্ডো খোলা। মাঝে মাঝে আমার এই উইন্ডোটা ফ্রিজ হয়ে যায়, এটা র্যামের জন্য হয়, মানে এখানে ফ্রিজ হয়ে গেছে। এখন একটু ধৈর্য ধরে আমরা আরেকটা এমুলেটর নিলাম, sudo su kali cd paste। এখন আমি দেই মাউস প্যাড বাজেট analysis.txt। এখন দেখেন তো আরেকটু সুবিধা হলো না দেখতে? এখন আপনি দেখা বা সার্চ করা অনেকটাই সুবিধা হবে আর কি। হ্যাঁ, তারপরে এইভাবে চিন্তা করবেন যে এখানে তো আসলে ওই যে দেখেন ভার্সন, এই যে ভার্সন, তাই না? ভার্সন, তারপরে সিস্টেম সামথিং এভাবে আছে। আমি এখানে একটু সার্চ করতে চাচ্ছিলাম, ফাইল সার্চ। এই দেখেন তো স্কাইপে পাইছে না, মানে 976 নম্বর লাইনে, খেয়াল করেন 976 নম্বর লাইনে আমরা কি পেয়েছি? অটো রানস পাচ্ছি, অটো রানের পরে আমরা কি পাচ্ছি? স্কাইপ নামের সফটওয়্যার পাচ্ছি। স্কাইপ, তার মানে যদি স্কাইপ ইনস্টল থাকতো বা স্কাইপের কোনো প্রসেস ইউজ করে কিছু একটা সে করার চেষ্টা করতেছে, এটুকু তো বোঝা যাচ্ছে, রাইট? তো স্ট্যাটিক অ্যানালাইসিসের ব্যাপারটা এরকমই, যে মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যে সে এটা কি করার চেষ্টা করতেছে, কোথায় সে যাওয়ার চেষ্টা করছে, এই এভরিথিং বোঝার একটা চেষ্টা করা। এবং আর কি দেখি তো একটুখানি, এই যে দেখেন এই যে আননোন টাইপের প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো সে হয়তো বা রান করার চেষ্টা করছে। maxthon.exe এটা কি, তখন আবার গুগল রিসার্চ করা লাগবে যে এই আননোন exe ফাইলটা কি করে আসলে, তাই না? এটা যে ইউজ করতেছে বা সে যে সার্চ করার চেষ্টা করছে কেন করছে, সামথিং আনইউজুয়াল। ম্যালওয়্যার অ্যানালাইসিস মানে হচ্ছে আনইউজুয়াল জিনিস খুঁজে বের করার চেষ্টা করা আর কি। সো আজকে এ পর্যন্তই থাক, মানে মোটামুটি একটা ধারণা পেলেন স্ট্যাটিক অ্যানালাইসিস এর শুরুটা কেমনে করা লাগে, তাই না? এবং স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয়, স্যাম্পল কালেক্ট করেন, ফ্লস ইনস্টল করেন এবং
ম্যালওয়্যার অ্যানালাইসিসের আর কি ছোট ছোট টুল আছে লিনাক্সে, সেটা রিসার্চ করে বের করেন, করে নিজের মতো করে একটু স্টাডি করা শুরু করে দেন। ঠিক আছে, আজকে আমরা লম্বা না করি, যদিও হ্যাঁ, লম্বা ঠিক আছে। হয়ে গেছে, কিন্তু হোপফুলি কিছুটা মজা পেয়েছেন বা ইন্টারেস্টিং কিছু জানতে পারছেন। জি ভাই, জি ভাইয়া, জি ভাইয়া, এটা অনেক আসলে মজার। মজার না জিনিসগুলো, বা অ্যাটলিস্ট একটা কোম্পানিতে মানে কেমনে চিন্তা করতে হয়, একটা ম্যালওয়্যার আসা মাত্রই কি ঝাঁপিয়ে পড়ে রান করে ফেলবো নাকি, অথবা কেমনে চিন্তা করতে হয় যে কেমনে আমি শুরুটা করব, রাইট, কেমনে শুরু করব, কেমনে কন্টেইন করব, এই জিনিসগুলোর একটা হলিস্টিক আলোচনা আজকে আমরা করলাম। রান করলে তো জব চলে যাবে। হ্যাঁ, রান করলে কেমনে করতে হয়, রান করে কোন কোন জিনিস, কোন কোন টুলগুলো দিয়ে আবার চেক করা লাগে, সামনের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ দেখবো একটু একটু করে। এমনি উইন্ডোজ এর ম্যানুয়াল এরকম থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা সব কিছু আলোচনা হবে মাহে, ডোন্ট ওয়ারি। তারপরে তো এই যে ডাইনামিক অ্যানালিসিস এর জন্য any.run ছিল, মনে আছে any.run? এই any.run-এ আপনি budget.exe টা আপলোড করবেন, আপলোড করে আমরা দেখব যে এখান থেকে আমরা কি কি বের করতে পারি, রাইট? সো আপনার এটাও আর একটা কাজ থাকলো, যে আমার স্ট্যাটিক অ্যানালাইসিস আমি দেখব, দেখে ওটাকে আপলোড করে দেবো any.run-এ, তারপরে বিহেভিয়ারটা দেখবো যে কিভাবে এ আসলে বিহেভ করছে, কোন কোন আমি আইপি পাই, কোন ইউআরএল পাই কিনা, এই কাজগুলো আমরা নিজেরা দেখব। আর কোন কোর্স কি করব, কোর্স করতে পারেন, এই যে ম্যালওয়্যার অ্যানালাইসিস এর যে, পিসিএম এর হ্যাঁ হ্যাঁ টিসিএম এর তো ওটা বেস্ট আছে, ওটা আমরা করতে পারি। আর ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে ছোট ছোট ভিডিওস আছে অনেকের, আমি যে কথাগুলো বললাম সেইগুলো নিয়েই অনেকে সেম রিপিটেশনটা করবে। হ্যাকারসপ্লয়েট আছে না, হ্যাকারসপ্লয়েট, ওগুলো কিন্তু খুব সহজ হয়, ইজি হয়, কিভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। আমি যে কথাগুলো বললাম সেগুলোরই ইংলিশ ভার্সন আর কি। তো আমি যে বাড়তি কথাটা বললাম সেটা হচ্ছে আমার অর্গানাইজেশনে আমি কেমনে চিন্তা করি, তাই না? অথবা বাড়তি কথাটা বললাম যে আপনি আপনার অর্গানাইজেশন কেমনে চিন্তা করবেন। টিউটোরিয়াল তো এটা সবাই দেখবে, কিন্তু সবাই কি একই স্টাইলে চিন্তা করবেন তা কিন্তু না। মানে আপনার কোম্পানির জন্য আপনাকেই একদম সোললি চিন্তা করা লাগবে যে আমি কেমনে করব। সো এটা ভালো, এখানে অনেক কিছু আপনি স্কিপ করতে পারবেন, যে আমার চট করে মানে সেটিং আপ এনভায়রনমেন্টটা তো আমি তো জানি কেমনে করতে হয়, হোস্ট অনলি নেটওয়ার্ক করে ফেলা লাগবে, এটা বাদ দিয়ে দিতে পারেন চট করে, আপনি সরাসরি চলে যেতে পারেন এই যে স্ট্যাটিক অ্যানালাইসিস, এখান থেকে চলে যেতে পারেন, রাইট? তো এখানে 16টা ভিডিওস আছে, একটু একটু করে দেখতে থাকলেন, যেটা ভালো লাগে। ভিডিও তো আসলে শেষ নাই, তো যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। তো স্ট্যাটিক অ্যানালাইসিস এর এই যে ফাইল টাইপ কেমনে বের করে, কিভাবে হ্যাশ বের করে, এই কথাটা আজকে বলি নাই, হ্যাশ বের করে কিভাবে আপনি জানেনই, তাই না? এই যে MD5 হ্যাশ, এটা দিয়ে MD5 হ্যাশ, এই সফট টুলটা দিয়ে বের করা যায় হ্যাশ ভ্যালু, তাই না? MD5 হ্যাশ না, এটা কি নাম ভুলে গেলাম তো, আরে get hash value in Linux, how to check, এটা করা হয় না তো, এগুলো মনে থাকে না। এই যে সাম MD5 সাম, সম্ভবত MD5 সাম, দেখি তো MD5 সাম, হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে মানে অবশ্যই হবে। এটা দিয়ে আমি দিতে পারতাম বাজেট ড্যাশ অ্যানালাইসিস, আচ্ছা টেক্সটই দিই, কথার কথা, আমার তো হ্যাশ ভ্যালু বের করা দরকার, তাই না? এই যে পাইছি হ্যাশ ভ্যালু, এই হ্যাশ ভ্যালুটা আপনি ভাইরাস টোটাল দিয়ে যত রকমের মানে অনলাইন টুল আছে সবগুলোতে আমরা এই হ্যাশ ভ্যালু দিয়ে চেক করতে পারি যে এটা এটা এর আগে কেউ পাইছে কিনা, তাই না? এটা দিয়ে আমরা চেক করতে পারি। তাহলে মোটামুটি আমাদের স্ট্র্যাটেজি ক্লিয়ার। আমাদের নেক্সট উইক পর্যন্ত কাজ হচ্ছে একটা মেশিন, আইসোলেটেড মেশিনে স্ট্যাটিক অ্যানালিসিস গুলো করা, ফ্লস নিয়ে ট্রাই করা, আর এই ভিডিওগুলো একটু দেখতে থাকা।
আর স্যাম্পলটা দেখালাম, যে স্যাম্পলের আমি দুটো লিঙ্কই দিয়ে দিচ্ছি। আর এগুলো ভুলেও মানে নর্মাল পিসিতে ডাউনলোড করব না, মানে প্র্যাকটিসটা রাখি। হ্যাঁ, জি আপনার ডাউনলোড করলে কিছুই হবে না, কিন্তু যেটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস সেটা তো আর প্র্যাকটিস করা হইলো না। এই জন্য আইসোলেটেড মেশিন, ওইখানে কষ্ট করে ডাউনলোড করা, এগুলো প্র্যাকটিসটা করব আমরা। হ্যাঁ, জি। ঠিক আছে। কোনো কোশ্চেন সোফার এইটুকুতে? আমার মনে হয় খুবই লাইট ওয়েট টপিক নিয়ে আমরা কথা বলছি, খুব না কমপ্লেক্স। ভাই, এটা খুব কোশ্চেন না, চমৎকার বুঝতে পেরেছি। আচ্ছা, তো আবার ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা ছোট ছোট করেই আগাই। আমাদের মহিউদ্দিন ভাই এসেছেন। আচ্ছা আচ্ছা, মহিউদ্দিন ভালো আছেন না? আর আসসালামু আলাইকুম। জি ভাই, লোডশেডিং এর কারণে ঢুকতে পারি নাই। আমরা 7টার দিকে বুঝতে কারেন্ট পেরেছি, আসছে। আপনারা মোটামুটি সবাই সেফ আছেন? জি জি জি, আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। ওখানে ঝড় টর কি বেশি ছিল? না, ঝড় এখনো আসে নাই। এটা রবিবারে এখনো শুরু হয় নাই। এটা কালকে শুরু হতে পারে বা রবিবারে সকালে অ্যাটাক করতে পারে। আচ্ছা, তো সাবধানে থাকবেন মহিউদ্দিন। চিটাগাং আর সহ ম্যাক্সিমাম জায়গায় লোডশেডিং মানে মাত্র একটু বেড়ে গেছে, মানে এত পরিমাণ লোডশেডিং হচ্ছে বলার বাইরে। হ্যাঁ, ঢাকায় ইলেকট্রিসিটি হচ্ছে। আচ্ছা, আমরা রেকর্ডিংটা স্টপ করি। হ্যাঁ। জি।